আসসালামু আলাইকুম। যথারীতি আমরা আমাদের সলিউশন ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসে যে পর্যন্ত ছিলাম ঠিক তারপর থেকে আজকে আমরা শুরু করছি। বাক্য রূপান্তর শেষ করেছিলাম। এরপরে ক্লোজ প্যাসেজ। ক্লোজ প্যাসেজের এখানে যেটি আছে মোটামুটি কঠিন, তারপরও আমরা মানে সলভ করব এবং কৌশলটাও খেয়াল করব। দেখো, ক্যাডিলাকের আবিষ্কার মার্কিন মুলুকে হলেও পৃথিবীর অনেক দেশেই এই গাড়ির ব্যাপক ব্যবহার দেখা যায়। প্রথম সেন্টেন্সের কন্টেন্ট আমরা বোঝার চেষ্টা করেছি। তারপরে বাক্য হলো বাইরের চাকচিক্যের পাশাপাশি এর ভিতরকার। বাইরের চাকচিক্যের পাশাপাশি এর ভিতরকার, দেখো ভিতরকার এরপরে দ্রুত গতি আছে, তাহলে ভিতরকার আরাম। ভিতরকার আরাম, তাহলে আমি আরামের পাশে 16 নাম্বার দিয়ে দিলাম। দ্রুত গতি এবং মনোরম। মনোরম মানে আকর্ষণীয়। ওয়ার্ড মিনিং লিখবে। উপস্থাপনার জন্য গাড়িটি ইতোমধ্যেই অনেকের মন দেখো করে নিতে পেরেছে, তার মানে মন জয় করে নিতে পেরেছে। তাহলে মনের পরে হবে জয় করে নিতে পেরেছে, তাহলে জয় আছে 13-এ। 13 17 লিখে দিলাম। জয় করে নিতে পেরেছে। 1701 সালে ডেট্রয়েট শহরে সে প্রথম আত্মপ্রকাশ করে। আত্মপ্রকাশ মানে নিজেকে প্রকাশ করা, অর্থাৎ শুরু হয়, এখানে শুরু হওয়া বোঝাচ্ছে। আত্মপ্রকাশ করার পর থেকে এ যাবৎ, এ যাবৎ মানে এ পর্যন্ত প্রায়, যেহেতু প্রতীক চিহ্ন বদল করেছে তাহলে আবার প্রায় আছে, প্রায়ের পরে একটা সংখ্যা যায়, প্রায় 30 বার। তাহলে এখানে হবে প্রায় 30 বার। এখানে এই 10-এ আছে 30 বার, তাহলে এটা 18, প্রায় 30 বার। প্রায় 30 বার। এরপরে দেখো 30 বার শব্দটার পাশে আমরা 18 দিয়ে দিলাম। ওকে। এরপরে এরপরে তোমার এই ড্যাশ গাড়িটি, এই ড্যাশ গাড়িটি, তাহলে গাড়ির আগে কোন শব্দ যাবে? গাড়ির আগে এই বিলাসবহুল গাড়িতে, তাই বিলাসবহুলের পাশে আমি 19 দিয়ে দিলাম, মানে এটা 2 নাম্বার আছে শব্দটা বিলাসবহুল। ঠিক আছে। 2000 সালে এই প্রতীকটির সর্বশেষ হলো, তাহলে সর্বশেষ পরিবর্তন হলো। পরিবর্তন, সর্বশেষ পরিবর্তন হলো 20। 20 হবে পরিবর্তনের পাশে। তার গায়ে ছাপ পড়লো নতুন প্রতীকের। প্রতীক মানে চিহ্ন, প্রতীক শব্দের অর্থ হলো চিহ্ন। এই যুগের বিখ্যাত নকশাবিদ, যেহেতু প্রতীক নিয়ে কথা হচ্ছে তাহলে হবে এই যুগের বিখ্যাত নকশাবিদ। কি হবে? এই যুগের বিখ্যাত নকশাবিদ, তাহলে 21-এ হবে নকশাবিদ। নকশাবিদ আছে 5 নাম্বারে, তাহলে 21 লিখে দিলাম। আহ পি এর মধ্যে এই প্রতীকের উদ্ভাবক। উদ্ভাবক মানে আবিষ্কারক। এর আগে পর্যন্ত ক্যাডিলাকের প্রতীক উদ্ভাবক, উদ্ভাবকের অর্থ লিখে রাখো, আবিষ্কারক। এর আগে এর আগে পর্যন্ত ক্যাডিলাকের প্রতীকে ছিল একটি পুষ্পস্তবক। বৃত্তাকার পুষ্পস্তবক হবে। কি হবে? বৃত্তাকার। 22 হবে বৃত্তাকার পুষ্পস্তবক। কোনো পরিবর্তন না ঘটিয়ে, এখানে হবে কোনো আমূল পরিবর্তন না ঘটিয়ে। ঠিক আছে, কোনো আমূল পরিবর্তন না ঘটিয়ে। আমূল পরিবর্তন মানে, আমূল মানে হলো পুরোপুরি। ঠিক আছে, আমূল মানে হলো পুরোপুরি। এরপরে তোমার
কোনো আমূল পরিবর্তন না ঘটিয়ে, তাহলে আমূলের পাশে আমরা 23 দিয়ে দিই। এই যে 23, আমূল মানে পুরোপুরি পরিবর্তন না ঘটিয়ে বরং আগেকার সেই মূল প্রতীকে অর্থাৎ মূল চিহ্নে ভেসে উঠবে বহুমাত্রিক নতুন নকশাটি। বহুমাত্রিক নতুন নকশাটি, বহুমাত্রিক নতুন আমাদের 9-এ হবে 21, ওখানে আমরা নকশাটির পাশে 21 দিয়ে ফেলেছিলাম। তাহলে 5-এর পাশে হবে বহুমাত্রিক নতুন নকশাটি, নতুন নকশাটি। তাহলে এখানে হবে তোমার 24। এরপরে ক্যাডিলাক কর্তৃপক্ষের মতে সর্বশেষ প্রতীকটিতে ঐতিহ্য ও নতুনত্ব, ঐতিহ্য মানে অতীতের গৌরবের বস্তু, ও নতুনত্ব দুটোই বজায় থাকবে। হুবহু মানে একই রকম আগেকার আদলে এই প্রতীকের সঙ্গে যে ভঙ্গিতে আর হরফে ক্যাডিলাক লেখা থাকতো তা কিন্তু অপরিবর্তিতই থাকছে, অর্থাৎ তা পরিবর্তন হচ্ছে না। এটা হলো আমাদের ক্লোজ প্যাসেজ সলিউশন। যদি কোনোটা বুঝতে কারো সমস্যা হয়, আমি এর পরে আবার প্রশ্ন দিব, তখন ডিসকাশন করে দিব। পরে আমাদের এমসিকিউ। এমসিকিউ আমরা কোশ্চেন পড়ে টেক্সট পড়ে সলভ করব। পরিচ্ছেদ অনুসারে পরিবেশ দূষণ রোধ সম্পর্কিত কর্মসূচির উদ্দেশ্য কি? অপশন এ, পরিবেশ বিষয়ে জনগণকে সচেতন করে তোলা ও প্রতিবেশীদেরকে সাহায্য করা। আমরা জানি না, কারণ আমরা কম্প্রিহেনশন পড়িনি। পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের তরুণ সমাজকে উৎসাহিত করা, এটাও আমরা জানি না। উৎসাহিত মানে অনুপ্রাণিত করা। পরিবেশ সম্পর্কে সকলকে সচেতন করা এবং সবার জন্য দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি করা। দূষণমুক্ত মানে দূষণহীন। তো সি নাম্বার হতে পারে। আমরা কম্প্রিহেনশন পড়ে দেখব। চারপাশের পরিবেশ ও সমাজের সর্বস্তরের, সর্বস্তরের মানে সব, সব শ্রেণীর, সর্বস্তরের মানে হলো সব শ্রেণীর জনসাধারণের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করা। বন্ধুসুলভ মানে হলো বন্ধুর মতো আচরণ করা। তো এবার আমরা কম্প্রিহেনশনে চলে যাচ্ছি। প্রথম প্যারাটা পড়ে দেখব সঠিক উত্তর কোনটি। পরিবেশ দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য, ভারসাম্য মানে ভারের সমতা রক্ষা ও পরিবেশের সঙ্গে বন্ধু ভাবাপন্ন হওয়ার ব্যাপারে পৃথিবীর অনেক দেশই ইতোমধ্যে, ইতোমধ্যে মানে এই সম্প্রতি, ইতিমধ্যে বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করেছে। তাহলে যে প্রশ্নটা আমরা দেখেছিলাম সেই কোশ্চেনের কথা এখানে নেই। এসব কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের সর্বস্তরে সব শ্রেণীর লোকের মধ্যে তাদের চারপাশের পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। তাহলে একটা পেলাম উদ্দেশ্য, সেটা হলো পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, আমরা বোল্ড করে রাখলাম। ওখানে আরেকটি অংশ ছিল যে পরিবেশ দূষণ কমানো। দ্বিতীয়ত পরিবেশের সঙ্গে বন্ধুভাবাপন্ন আচরণ করা এবং সর্বোপরি সমাজের সকলের জন্য দূষণমুক্ত পরিবেশ, সুখ, স্বাচ্ছন্দ্য, স্বাচ্ছন্দ্য মানে স্বাভাবিক, সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে বসবাসের সুযোগ সৃষ্টি করা। তাহলে দূষণমুক্ত পরিবেশ এটাও আমরা পেয়ে গেলাম। তাহলে সঠিক উত্তর হবে 26। এটা হলো 26, 26 এর সি হলো উত্তর। 26 এর কি হলো? সি। 26 এর সি হলো উত্তর। তাহলে আমরা ওই 26 এর সি আমরা ওখানে টিক দিয়ে দিব। 26 এর সি, এই যে পরিবেশ সম্পর্কে সকলকে সচেতন করা এবং সবার জন্য দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি করা। 27, অনুচ্ছেদের বর্ণনা অনুযায়ী কোন তথ্যটি সঠিক? সুইডেনের পৃথিবীর একমাত্র দেশ যেখানে পুনঃ আবর্তনের ব্যবস্থা নেওয়া হয়েছে। না, পৃথিবীর অনেক দেশেই নেওয়া হয়েছে, সুতরাং এটি সঠিক নয়।
পুনঃ প্রকল্পটি স্টকহোমের শহরতলির মধ্যস্থলে অবস্থিত। শহরতলির মধ্যস্থলেই, দেখো, স্টকহোমের শহরতলির মধ্যস্থলে অবস্থিত, এটা আমরা জানি না, আমরা ধরে নিলাম হতে পারে। পুনরাবর্তন প্রকল্পটি স্টকহোমের এক বিস্তীর্ণ এলাকা জুড়ে, বিস্তীর্ণ এলাকা জুড়ে অযৌক্তিক, কারণ কোনো কেন্দ্র বিশাল এলাকা জুড়ে হয় না। পুনরাবর্তন প্রকল্পটি স্টকহোম শহরের ঠিক কেন্দ্রস্থলে, দেখো এখানে শহরের কেন্দ্রস্থল দুটো একই রকম, একটা হলো শহরতলির মধ্যস্থল, একটা হলো শহরতলির মধ্যস্থল, আর একটি হলো শহরের ঠিক কেন্দ্রস্থল। এখন আমরা কম্প্রিহেনশন পড়ে দেখব কোনটি সঠিক। যে পর্যন্ত 26 এর উত্তর হয়েছে তার পরের থেকে 27 এর উত্তর শুরু হবে। সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোমের শহরতলিতে, দেখো শহরতলি অবস্থিত, শহরতলিতে অবস্থিত হ্যামরবি এলাকায় প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ব্যাপারে এক অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে। এই এলাকার কেন্দ্রস্থলে, তাহলে পেয়ে গেলাম স্টকহোমের, দেখো সুইডেনের স্টকহোমের শহরতলির এই কেন্দ্রস্থলে, কেন্দ্রস্থল মানে মধ্যস্থলেই। ঠিক আছে, তাহলে 27 এর উত্তরও আমরা পেয়ে গেলাম। 27 এর হবে বি, 27 এর হবে বি, স্টকহোমের মানে শহরতলিতে, সুইডেনের শহরতলির এই কেন্দ্রস্থল মানে মধ্যস্থল, সেন্টার। পুনঃআবর্তন অর্থাৎ রিসাইকেলিং, পুনরায় ব্যবহারের অত্যাধুনিক ব্যবস্থা সর্বসাধারণের। তাহলে পুনঃ আবর্তনের মিনিং লিখে রাখো, পুনঃ মানে আবার, আবর্তন মানে ফিরে আসা, আবার ফিরে আসা, পুনঃ আবর্তন মানে আবার ফিরে আসা। সর্বসাধারণ তাদের ঘর গৃহস্থলীর যাবতীয় বর্জ্য জিনিসপত্র অনায়াসে মানে সহজে সেখানে ফেলতে পারে। এরপর 27 এর পর 28-এ চলে যাচ্ছে। 28-এর কোশ্চেন হলো, পুনঃআবর্তন কেন্দ্রে কোন কোন বর্জ্য ফেলার কথা উল্লেখ করা হয়েছে। একাধারে সব রকমের অবাঞ্ছিত দ্রব্যাদি, এটা হবেই না। উচ্ছিষ্ট কাগজ, বোর্ড ও কাপড় চোপড়, কাপড় চোপড়ে ফেলবে না কোথাও, এটা মাথায় রেখো। তাহলে এ আর বি হচ্ছে না। জ্বালানি, কাগজ, বোর্ড, প্লাস্টিক, উচ্ছিষ্ট খাবার ও জৈবিক বর্জ্য, তাহলে সি হতে পারে। অথবা দেখো কাগজ, বোর্ড, দেখো সি আর ডি এর মধ্যে মিল কোনটা কোনটা, কাগজ মিল, বোর্ড মিল, উচ্ছিষ্ট মিল, জৈবিক মিল। শুধু অতিরিক্ত আছে প্লাস্টিক আর পোড়ানোর মতো জিনিসপত্র। ঠিক আছে, আমরা এটা খেয়াল রেখেই এই সঠিক উত্তরটা বের করে ফেলবো। এ আর বি হবেই না, তার কারণ এতে অবাঞ্ছিত দ্রব্যাদি, অবাঞ্ছিত মানে যেগুলো গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য, সব রকমের অবাঞ্ছিত, এটা এটা হবেই না। আর ভি হবে না, কারণ কাপড় চোপড় কথা আছে, কাপড় চোপড় কখনো ফেলে দেয় না মানুষ। এই জন্য সি আর ডি এর মধ্যে হবে। এবার আমরা কম্প্রিহেনশনে গিয়ে দেখি কি কি ফেলার কথা বলা হয়েছে। কম্প্রিহেনশনে অনেকটা, দেখো ওয়াশিং মেশিনের আদলে তৈরি অথচ খাড়া বৈদ্যুতিক নলগুলো অনেকটা খোলামেলা জায়গায় পরপর সাজানো আছে বিভিন্ন বর্জ্য পদার্থের শ্রেণী অনুযায়ী, যাতে করে লোকেরা নির্দিষ্ট নলে তাদের বাড়ির বর্জ্য পদার্থ ফেলতে পারে। যেমন কাগজ কিংবা বোর্ডের তৈরি বর্জ্যের জন্য নির্দিষ্ট নল, তেমনি প্লাস্টিকের তৈরি, তাহলে কাগজ আছে প্লাস্টিকের আছে তৈরি বর্জ্যের জন্য আলাদা নল, আবার উচ্ছিষ্ট খাবার উচ্ছিষ্ট আছে, এবং অন্যান্য জৈবিক বর্জ্যের জন্য রয়েছে আলাদা বৈদ্যুতিক নল। তাহলে জৈবিক পদার্থ আছে, তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর বি, উত্তর হবে বি। এখান থেকে আমরা পেলাম এই পর্যন্ত, এবং 28-এর উত্তর হবে হলো বি, 28 বি। এরপরে দেখো 29, 29 হলো
পৌর কর্তৃপক্ষ পুনঃআবর্তন কেন্দ্রটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কিভাবে আর কি? বর্জ্য পদার্থগুলোকে নির্দিষ্ট যানবাহনের মাধ্যমে বিভিন্ন গন্তব্যে পাঠিয়ে দিয়ে। এটা হবে না, কারণ পরিষ্কার রাখবে একটা মেশিন, পরিষ্কার রাখবে কিভাবে? তো বর্জ্য ফেলছে সেটা আবার গাড়িতে পাঠাবে কেন? এটা হবেই না। সব বর্জ্য পদার্থকে, বর্জ্য মানে ময়লা, যত্ন সহকারে এক জায়গায় জড়ো করে, না এটা তো করবেই না। শোষক নলের মাধ্যমে দ্রুত বেগে সব বর্জ্য চুষে নিয়ে। তাহলে একটা মেশিন পরিষ্কার হবে তখন যখন যে নলে ডাস্ট বা ময়লা ফেলানো হচ্ছে সেটি দ্রুত বেগে চুষে নিলে। তার মানে সি হবে উত্তর। এই পুনরাবর্তন কেন্দ্রটি আধুনিক ও আকর্ষণীয় করে। তাহলে এ বি এবং ডি এটা যুক্তি দিয়ে আমরা বাদ দিয়ে দিলাম, সেটাই সঠিক উত্তর। এরপরে আমরা এটা পড়ে দেখব যে সিন আছে কিনা। দেখো 29। মজার ব্যাপার হলো বর্জ্য পদার্থ ফেলতে গিয়ে এই এলাকাটা নিজেই যেন বর্জ্যে পরিণত না হয়, কর্তৃপক্ষ সেদিকে সজাগ। প্রতিটি বর্জ্য তাদের জন্য নির্ধারিত নলে প্রবিষ্ট করানোর সঙ্গে সঙ্গে, প্রবিষ্ট মানে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে প্রায় 70 কিলোমিটার বেগে চুষে নেওয়া হয়। তাহলে পেয়ে গেলাম, খুব দ্রুত ময়লাগুলো টেনে নেয়। চুষে নেয় মানে টেনে নেয়। তাহলে 29 আমরা সি দিয়েছিলাম। এরপরে 30। 30 হলো প্রবন্ধ অনুযায়ী আমাদের কাছে কোন বর্জ্য কিভাবে আবার ফিরে আসে? উচ্ছিষ্ট খাবার থেকে তৈরি বৈদ্যুতিক শক্তি হিসেবে। উচ্ছিষ্ট খাবার থেকে বৈদ্যুতিক শক্তি হয় না। বিভিন্ন বর্জ্য পুড়িয়ে তৈরি জৈব গ্যাস জ্বালানি হিসেবে এটা হতে পারে। বিভিন্ন বর্জ্য পুড়িয়ে হতে পারে, এটা হতে পারে। উচ্ছিষ্ট খাবার থেকে এ এবং বি আমরা বাদ দিচ্ছি না আর কি। নর্দমার জল থেকে পুনরাবর্তিত ও পানীয় জল হিসেবে এটা হবে না, সি হবে না। নর্দমা মানে মনে করো ময়লা জল, নর্দমার জল, এই ময়লা জল থেকে পুনরাবর্তিত পানীয় জল হিসেবে হবে না। কাগজ ও বোর্ড থেকে তৈরি প্লাস্টিক হিসেবে, কাগজ আর বোর্ড থেকে প্লাস্টিক হয় না। তাহলে এ এবং বি এর মধ্যে হবে। তাহলে আমরা দেখব। এরপর তাদের গন্তব্য হয় ভিন্ন, যেমন খাদ্যবস্তুর বর্জ্য থেকে উৎপন্ন হয় মিশ্র সার। তাহলে এ হবে না, বি হবে। দেখো কাগজ কিংবা বোর্ডের বর্জ্য থেকে হয় নানান জাতের কৃত্রিম কাঠ। আর যেসব বর্জ্য পুড়িয়ে ফেলা হয় তা থেকে তৈরি হয় গ্যাস ও বৈদ্যুতিক শক্তি। তাহলে পেয়ে গেলাম, এই যে পেয়ে গেলাম, আমাদের হবে বি উত্তর। 30-তে বি হবে। 30-র আনসার হলো বি। কেন? কারণ ওখানে আমরা দেখেছিলাম 30-তে বি। এই যে বিভিন্ন বর্জ্য পুড়িয়ে তৈরি জৈব গ্যাস জ্বালানি হিসেবে। 31। এই প্রবন্ধে কোন বিষয়টির উল্লেখ নেই? পুনঃআবর্তনের প্রক্রিয়ার মাধ্যমে যানবাহন উপকৃত হয়। যানবাহন উপকৃত হবে না, এটা আমরা পেয়ে গেলাম। জনগণের জন্য কর্তৃপক্ষ এগুলোর ব্যবহার সহজ করে দিয়েছে, এটার উল্লেখ থাকতে পারে। বর্জ্য জিনিসপত্রকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রীতে রূপান্তরিত করা, এটা এটা তো পড়লাম একটু আগে। এমআরবি সবাইকে পুনঃআবর্তনের ব্যাপারে বাধ্য করা হয়। ডিও নাই। তাহলে এ আমরা মনে করেছিলাম, কিন্তু এ দিয়ে আহ উপকৃত হতে পারে যানবাহন। ডিটা নাই, উল্লেখ নেই। কেন? কারণ সবাইকে এটা ব্যবহারে বাধ্য করা যায় না। এই জন্য এটার আমরা কম্প্রিহেনশন না পড়েই আমরা ডি দিয়ে দিলাম এর আনসার। ঠিক আছে। এটা ডি দিয়ে দিলাম 31। তারপরেও আমরা কম্প্রিহেনশন একটু পড়ে দেখব। প্রতিদিন আমরা যা কিছু ফেলে দিই কোনো না কোনো ভাবে, সেগুলো আবার আমাদের কাছে ফিরে আসে ভিন্ন রূপে। এমনকি জল এর ব্যতিক্রম নয়। পয়ঃপ্রণালী। পয়ঃপ্রণালী মানে হলো পানির লাইন, ড্রেনেজ থেকে সংগৃহীত বর্জ্য জলকে ব্যবহার করা হচ্ছে সার কারখানায় এবং জৈব গ্যাস উৎপাদনে।
আর সেই গ্যাস হচ্ছে নগরীর বাস, ট্যাক্সি আর হাজার হাজার উনুনের, উনুন মানে চুলা, এই চুলা জ্বালানি শক্তির উৎস। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানালেন স্থানীয় জেলা পরিষদের জনৈক কর্মকর্তা। জেলা পরিষদ মানে সিটি কর্পোরেশনের, মানে ডিস্ট্রিক্ট, যে কমিশনার। জনৈক মানে কোনো একজন কর্মকর্তা, কর্তা। পরিবেশের প্রতি মানুষের সহানুভূতি, সংবেদনশীলতা। তাহলে আমরা পেয়ে গেলাম ওই যে বাধ্য করা, এটা নাই। সংবেদনশীলতা ও বন্ধুভাবাপন্ন আচরণ ব্যক্তিগত দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ, অন্যদিকে তেমনি আবার দেশের সার্বিক উন্নতি ও সমৃদ্ধির জন্য খুবই উপকারী। দেশের সর্বস্তরের মানুষকে যদি পরিবেশ সচেতন করে তোলা যায়, তবে অদূর ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা অনেকখানি হ্রাস পাবে। বিশ্বের সর্বত্রই, মানে সব জায়গায়। এই হ্রাস পাবে মানে হলো কমে যাবে। হ্রাস পাওয়া মানে কি? কমে যাওয়া। হ্রাস পাবে, মিনিং লিখে রেখো। তাহলে আমরা 32 এর আনসারটা দেখে নিব। 32 কোশ্চেনটা ছিল পুনরাবর্তন প্রক্রিয়ার সুফল বিচারের মাপকাঠি আমরা লাস্ট লাইনে পেয়েছি। সেটা হলো প্রাকৃতিক দুর্যোগ কমে যাবে, পুনরাবর্তন কেন্দ্র ব্যবহারকারীদের সংখ্যা বেড়ে যাওয়া, প্রাকৃতিক বিপর্যয় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া, তার মানে সি হবে। এরপরে কোশ্চেন আনসার। প্রথম কোশ্চেন, আমাদের দৈনন্দিন জীবনে মানে প্রতিদিনকার জীবনে চায়ের ব্যবহার কতখানি? চারটি উল্লেখ করো। কম্প্রিহেনশনে গিয়ে আমরা আন্ডারলাইন করে দিব। দেখো, চায়ের ব্যবহার বাঙালি জাতির জগৎ জোড়া। জগৎ জোড়া মানে বিশ্ব জোড়া। নাম আছে আড্ডার জন্য। পাড়ার রথ থেকে শুরু করে অন্দরমহল সর্বত্রই চলে চায়ের আড্ডা। তাহলে একটা পেয়ে গেলাম। 33, 33, এটা হলো নাম্বার ওয়ান। চারটা বলেছে না, তা এক নাম্বার পেয়ে গেলাম। ঠিক আছে। এরপরে দেখো, আর এই আড্ডার প্রধান অনুষঙ্গ হিসেবে থাকে চা। এই চা সব শ্রেণীর মানুষের কাছে অতি প্রিয় পানীয়। দুই নাম্বারটা পেয়ে গেলাম। সব শ্রেণীর মানুষের কাছে অতি প্রিয়, দুই নাম্বারটা পেয়ে গেলাম। কারো বা দিন শুরু হয় বেড টি দিয়ে, তিন নাম্বার পেয়ে গেলাম। দিন শুরু হয় বেড টি দিয়ে, অর্থাৎ সকালে চা পান করে। কখনো বা ক্লান্তি দূর করতে, আবার কখনো দিন শেষে রাতের খাবারের পর চা দিয়ে। এই তো, তাহলে আমরা চার নাম্বারটাও পেয়ে গেলাম। এই হলো চারটি কন্টেন্ট আমরা পেয়ে গেলাম। এই চারটি বাক্য আমরা সুন্দর করে প্যারা করে লিখে দিব নিজের মতো গুছিয়ে। এছাড়াও চা দিয়ে অতিথি আপ্যায়নের একটা প্রচলিত রীতি তো আছেই। এই চায়ের শুরু চীন দেশে হলেও আমাদের দেশে প্রথম চা খাওয়ার রীতি চালু করে ব্রিটিশরাই। সেই থেকে আজ পর্যন্ত এই চায়ের জনপ্রিয়তা বাড়ছে, বই কমছে না। পরের পরের কোশ্চেনটা দেখি। মকাই বাড়ির চা কেন শ্রেষ্ঠ? চারটি উদাহরণ দাও, কেন শ্রেষ্ঠ। দেখো, যে পর্যন্ত 33 হয়েছে, তারপরের থেকে 34 হবে। তবে চা শুধু আড্ডার সঙ্গী নয়, এর অনেক ভেষজ গুণ, ভেষজ মানে ঔষধি গুণ আবিষ্কার হয়েছে। তাই এটা শরীরের পক্ষে যেমন উপকারী, রূপচর্চারও এক অন্যতম সামগ্রী। কিন্তু কোথাকার চা সেরা, এই নিয়ে প্রায় আমরা চায়ের কাপে তুফান তুলি। এই নিয়ে তর্কের কোনো অবকাশ নেই। সেই ব্রিটিশ আমল থেকে আজ অবধি সত্যিকারের চা রসিকরা খুব অনায়াসে এক বাক্যে স্বীকার করবে, চা মানে মকাই বাড়ির চা। তার মানে এবার আমরা 34 এর আনসার এক পেলাম, যে বিখ্যাত কোথাকার চা, সেটা হলো বিশ্বখ্যাতি মকাই বাড়ির চা। হ্যাঁ, কেন বিখ্যাত? কারণ দেখো, চা শুনলেই অনেক আগেই, দেখো, চা শুনলেই অনেকে আজও চায়ের কাপে ঠোঁট ঠেকাবার আগে কাপ ঠেকান নাকে। তার মানে সুঘ্রাণ। তারপর চায়ের পাগল করা সুবাস, এটা হলো দুই নম্বরটা। ঠিক আছে। এরপরে অতুলনীয় স্বাদের কারণে, দেখো অতুলনীয় স্বাদ, এটা হলো তিন নম্বরটা। এরপরে খুবই চা খুব সহজে দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকা ইউরোপের খাবার টেবিলে প্রবেশ করেছে,
তাহলে এটা হলো 4 নম্বরটা, দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকা ইউরোপে ছড়িয়ে পড়েছে। এই হলো 4টা। মকাই বাড়ির চা কেন শ্রেষ্ঠ, তার 4টা আন্ডারলাইন করে দিলাম, বোল্ড করে দিলাম, দেখো 34-এর আনসার। এর পরের কোশ্চেন, আমরা সব কোশ্চেন আনসার শেষ করব না, কারণ এগুলো সবগুলো বলার দরকার হয় না। একটা দুইটা বুঝিয়ে দিলে আমরা লিখতে পারবো, এবং যখন ওই আমি যেটা আন্ডারলাইন করে দিলাম ওটা যখন লিখবো, তখন নিজের মতো করে সিনোনিম অ্যান্টোনিম দিয়ে লিখবো, অথবা বাক্যের ফরম্যাটটা নিজের মতো করে লিখবো। মকাই বাড়ির চা বাগানের অবস্থান ও ইতিহাস নিয়ে 4টি তথ্য দাও। 35। তাহলে 34 যেখানে গেল, তারপর থেকে দার্জিলিং পাহাড়ের প্রথম চা বাগান এই মকাই বাড়ির চা। সমতল শিলিগুড়ি থেকে দার্জিলিং এ যাওয়ার পথে প্রায় 3-4 হাজার ফুট উঁচুতে পুরো পাহাড় জুড়ে রয়েছে চা বাগান আর বড় বড় গাছের জঙ্গল। মূলত খাড়া পাহাড়ের গায়ে ছড়ানো এই টি এস্টেট। এক ব্রিটিশ সেনা অফিসার ক্যাপ্টেন সামলার। পেয়ে গেলাম। ইতিহাস অবস্থান, তাহলে ইতিহাস হলো ক্যাপ্টেন সামলার এখানে এটি স্থাপন করেন। কত সালে করেন, দেখো 2 নম্বরে হলো 1857 সালে এটি স্থাপন করেন। ঠিক আছে, এস্টাবলিশড করেন, পত্তর করেন। অবস্থান, পাহাড়ের গায়ে ঢালু জমিতে আপাদমস্তক ঢেকে ঢেকে রয়েছে এই চা বাগান। এটা হলো 3 নম্বর। পাহাড়ের গায়ে ঢালু জমিতে। এরপরে আর দিগন্ত ছোঁয়া সবুজ সমুদ্র। আরেকদিকে আকাশের গায়ে পাহাড়ের অপরূপ ভাস্কর্য, যা ক্ষণে ক্ষণে রং বদলায়। এইটা হলো আমাদের 4 নম্বরটা। এবার এইগুলো আমরা কি করব, নিজেদের মতো করে সুন্দর করে লিখে দিব। এরপরে আমরা 36-এ চলে যাচ্ছি। 36 হলো চা গাছের পাতা থেকে পানি হয়ে ওঠার 4টি ধাপ বর্ণনা করো। আমাদের কোশ্চেন দরকার নেই, আমরা এটা ওয়ার্ড মিনিং গুলো শেষ করি, করে আমরা পরের মক সলিউশনে চলে যাই। কারণ 2টা ক্লাস মিলে আমাদের একটা মক সলভ করলে হবে না, আমাদের এক একটা ক্লাসে একটা করে শেষ করতে হবে। দেখো সর্বত্র, সর্বত্র মানে সব, সর্বত্র মানে হলো সব জায়গায়। ঠিক আছে। অবকাশ, অবকাশ মানে হলো ছুটি বা অবসর। বিশ্রাম, আপাদমস্তক মানে পুরোপুরি, পুরোপুরি, অথবা পা থেকে মাথা পর্যন্ত, এটাও লিখতে পারি। অগুন্তি মানে অসংখ্য, 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 তারপরে ওয়াঢেল, ওয়াঢেল, তারপরে অপরিসীম, তারপরে আহ দেদার, দেদার, এরপরে প্রচুর, অনেক সিনোনিম লেখা যায়। অপরূপ মানে হলো মনোরম, তারপর মনোমুগ্ধকর, মনোমুগ্ধকর, খুবই সুন্দর, ইত্যাদি এটা লেখা যায়। এরপরে দেখো আমরা পরের পরে মক 4-এ চলে যাই। ঠিক আছে, কারণ আমাদের পরে হয়তো আমরা আজকে সন্ধ্যেটুকু শেষ করে আমরা আজকের ক্লাস শেষ করে দিব। হুম আমরা আহ পরে না গিয়ে আজকে আমরা কোশ্চেন আনসার নিয়ে নেই, আর ডিসকাশন এ পর্যন্তই শেষ করে দেই। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে, যেটুকু সলভ করলাম, হ্যাঁ, প্রশ্ন করতে পারে, আমি আনমিউট করে দিলাম সবাইকে। যে স্যার, এমসিকিউতে না 31 নাম্বারটা করতে পারিনি। 31 নাম্বারের অ্যান্সারটা কি ছিল? আচ্ছা, আমি বলে দিচ্ছি একটুখানি, হ্যাঁ, ওপেন করে নি।
31, তাই না? 31-এর আনসার হ্যাঁ কি? স্যার। 31-এর আনসার হলো ডি। 31-এর আনসার হবে ডি। আমি ডিসকাশনে বলে দিয়েছি, কারণ এখানে যে কোশ্চেনটা হলো এই প্রবন্ধে কোন বিষয়টির উল্লেখ নেই। হুম। তো উল্লেখ নেই হলো এইটা যে পুনঃ আবর্তনের ব্যাপারে বাধ্য করা। আমি কম্প্রিহেনশনটা পড়লাম, পড়ে দেখলাম যে সবাইকে বাধ্য করা এই কথাটা নাই। আর কোনো কোশ্চেন? না স্যার। ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং নিয়ে কোনো কোশ্চেন নাই? ও স্যার, আরেকটা আরেকটা 35 নাম্বারে কি কি অ্যান্সার যেন বের করলেন, ওটা একটু দেখাই দিবেন। 31, 35 অ্যান্সারের কম্প্রিহেনশনটা। বুঝেছি। দেখো, এখানে 33-র আনসার বের করেছি, দেখো। 33 না, পরেরটাতে। হ্যাঁ এটাতে, এটাতে 35 অ্যান্সার কি কি লিখছিলেন একটু দেখাবেন? এই যে দেখো, 35-এর আনসার। ওকে, আমরা এর পরে যেটুকু আছে এটুকু একটু পড়ে আমি একটু ওয়ার্ডগুলো বলে দেই। পাহাড় বেয়ে সেই রং নেমে আসে সবুজ সমুদ্রে। এখান থেকে দেখো, রঙিন ভেলার মতো ভেসে বেড়ায় জমকালো রঙিন পোশাকে। জমকালো মানে হলো জাঁকজমকপূর্ণ, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? জমকালো মানে হলো জাক জমক পূর্ণ। জমকালো পোশাকে, রঙিন রঙিন পোশাকে সুসজ্জিত, পেছনে টুকরি বাঁধা, টুকরি মানে ছোট ছোট ঝুড়ি, মহিলারা দুটি পাতার একটি কুড়ি তুলে। কুড়ি হলো যেখান থেকে তোমার পাতা, নতুন পাতা জন্মায়। হ্যাঁ। যেখানে এসে ওই পাতাটা, গাছ থেকে যেখানে পাতাটা মানে জন্মিয়েছে, এটা হলো কুড়ি। যেখান থেকে আবার নতুন পাতা জন্মায় বা ফুল হয়, এটা হলো কুড়ি বলে। এই কুড়ি তুলে টুকরিটা কিছুক্ষণের মধ্যেই ভরে ফেলেন। এরপর কচি পাতাগুলো শুকিয়ে পাঠানো হয় কারখানায় থেকে, সেখানে থেকে প্রক্রিয়াজাত হয়ে, প্রক্রিয়াজাত মানে হলো প্রসেস, যেটা আর কি বিভিন্নভাবে এটা রূপান্তরিত হয়, হয়ে ঢুকে যায় প্যাকেটে। এরপরে তার গন্তব্য হয়, গন্তব্য মানে পৌঁছিয়ে দেওয়া হয় দেশের সর্বত্র আর বিদেশের বাজারে। সেখান থেকে গরম জলে ভিজিয়ে যে আড়ক তৈরি করা হয়, আড়ক, আড়ক বলা হয় হলো আমরা চা পাতা ভিজিয়ে যে রসটা পাই সেটাকে আড়ক বলে। তাই আমাদের প্রিয় পানীয়। মকাইবাড়ি চা বাগানের বিশেষত্ব, বিশেষত্ব মানে বিশেষ বৈশিষ্ট্য এই যে মালিক, শ্রমিক থেকে শুরু করে সকলেই যেন প্রকৃতির কাছে দায়বদ্ধ। তাই এখানকার প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক মানে হলো নৈসর্গিক, প্রাকৃতিক মানে ন্যাচারাল, হ্যাঁ, এই জন্য হবে নৈসর্গিক। নৈসর্গিক পরিবেশ, ন্যাচারাল পরিবেশটাও খুবই উপভোগ্য। উপভোগ্য মানে উপভোগ করার মতো। সুন্দর ফুলের বাগানে অসংখ্য প্রজাপতি, অসংখ্য মানে প্রচুর, আর পাখিদেরও মেলা বসে। ভারী সুন্দর দৃশ্য এখানে। প্রকৃতি যেন তার রূপের ঝাঁপি উপর করে দিয়েছে এই চা বাগিচায়। বাগিচা মানে বাগান, চা বাগান। বাগিচা মানে হলো বাগান। অপরূপ পরিবেশ মানে খুবই সুন্দর পরিবেশ। পরিবেশে